আজকে তোমাদের শোনাবো সত্যি ঘটনা। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম কালীতলা। জায়গাটা দিনের বেলায় খুব সাধারণ লাগলেও রাত নামলেই পুরো পরিবেশ বদলে যেত। সন্ধ্যার পর গ্রামের মানুষ ঘর থেকে বের হতো না। কেউ যদি ভুল করেও রাতের দিকে জঙ্গলের পাশের রাস্তা ধরে হাঁটত, তাহলে পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া যেত না। শুরুতে সবাই ভাবত বন্যজন্তু কিংবা ডাকাতের কাজ, কিন্তু পরে গ্রামের মানুষ বুঝতে পারে ব্যাপারটা সাধারণ নয়। কারণ যারা হারিয়ে যেত তাদের বাড়ির দরজার সামনে একটা জিনিস পড়ে থাকতে দেখা যেত, একটা ভয়ঙ্কর মুখোশ। কালো আর লাল রঙের সেই মুখোশের দুটো বিশাল শিং ছিল। মুখটা এমনভাবে বানানো যেন কোনো শয়তান দাঁত বের করে হাসছে। গ্রামের বৃদ্ধরা বলতো এটা কোনো সাধারণ মুখোশ নয়, এটা শয়তানের মুখোশ। আর এই মুখোশ যার কাছে যায় তার জীবন ধীরে ধীরে শেষ হয়ে যায়। আমি তখন ইউটিউবের জন্য হরর কন্টেন্ট বানাতাম। লোকেশন ঘুরে ভয়ঙ্কর গল্প, রহস্য, পুরনো মন্দির এসব নিয়েই ভিডিও করতাম। আমার বন্ধু শুভ সবসময় আমার সঙ্গে যেত। একদিন রাতে আমরা দুজন লাইভ করছিলাম, তখন হঠাৎ একজন কমেন্ট করে লিখল, সাহস থাকলে কালীতলার শয়তানের মুখোশ নিয়ে ভিডিও বানাও। প্রথমে আমরা ব্যাপারটা সিরিয়াসলি নেইনি, কিন্তু কিছুক্ষণ পর একই আইডি থেকে একটা ছবি আসে। ছবিটা দেখেই আমার বুকের ভেতর কেমন যেন হয়ে গেল। অন্ধকার একটা ঘরের মধ্যে টেবিলের ওপর রাখা সেই মুখোশ, তার সামনে জ্বলছে অনেকগুলো মোমবাতি, আর পেছনে দেয়াল ভর্তি অদ্ভুত চিহ্ন। ছবিটার নিচে শুধু একটা লাইন লেখা ছিল, যে এটা পড়ে সে আর মানুষ থাকে না। শুভ তখনও হাসছিল। দোস্ত, এটাই তো আমাদের পরের ভিডিও। আমি বললাম, লোকেশনটা কোথায়? সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, কালীতলা গ্রাম, কিন্তু রাত হওয়ার আগে ফিরে যাও। দুদিন পর আমরা ক্যামেরা, লাইট আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আকাশ কালো মেঘে ঢাকা। বাতাসে কেমন যেন একটা গন্ধ, পুরনো ধূপ আর ভেজা মাটির মিশ্রণ। বাস থেকে নামতেই খেয়াল করলাম পুরো জায়গাটা অস্বাভাবিক চুপচাপ। একটা চায়ের দোকানে কয়েকজন বৃদ্ধ বসেছিল। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কাকা, এখানে শয়তানের মুখোশের ব্যাপারে কিছু জানেন? কথাটা শুনতেই সবাই চুপ হয়ে গেল। এক বৃদ্ধ ধীরে মাথা তুলল, তার চোখে ভয় স্পষ্ট। এই নাম এখানে উচ্চারণ করো না। শুভ হেসে বলল, আমরা ইউটিউবের জন্য এসেছি। বৃদ্ধ আবার খুব ধীরে বলল, অনেকেই এসেছিল, কেউ ভিডিও নিয়ে ফিরতে পারেনি। আমার বুকের ভেতর কেমন যেন চাপা অস্বস্তি শুরু হলো, কিন্তু আমরা এত দূর এসে ফিরে যেতে চাইনি। বৃদ্ধ আমাদের গ্রামের শেষ মাথার দিকে একটা রাস্তা দেখিয়ে দিল। ওই জঙ্গলের ভেতরে একটা পুরনো মন্দির আছে, মুখোশটা সেখানেই থাকে। থাকে মানে? লোকটা উত্তর দিল না, শুধু বলল, রাত হওয়ার আগে ফিরে এসো। আমরা টর্চ জ্বালিয়ে জঙ্গলে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু শুকনো পাতার উপর পায়ের শব্দ। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে। শুভ ক্যামেরা অন করে বলতে শুরু করল, বন্ধুরা, আমরা এখন কালীতলার জঙ্গলের ভেতরে আছি। এখানেই নাকি রয়েছে সেই অভিশপ্ত মুখোশ। হঠাৎ তার কথা থেমে গেল। আমি তাকিয়ে দেখলাম সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? শুভ ধীরে হাত তুলে সামনের দিকে দেখাল। দূরে গাছের আড়ালে কেউ দাঁড়িয়ে আছে, একটা লম্বা কালো অবয়ব। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে সে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি টর্চের আলো ফেলেতেই অবয়বটা হঠাৎ অন্ধকারে মিলিয়ে গেল। কেউ ছিল? আমি জিজ্ঞেস করলাম। শুভ শুকনো গলায় বলল, আমি ঠিক দেখেছি, কেউ ছিল। আমরা আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু এবার চারপাশের পরিবেশ আরো ভারী লাগছিল।
কিছু দূর এগোতেই একটা ভাঙা মন্দির চোখে পড়ল। মন্দিরটার দেয়ালে কালো দাগ, জায়গায় জায়গায় অদ্ভুত চিহ্ন আঁকা, আর দরজার সামনে শুকনো রক্তের মতো কিছু একটা জমে আছে। শুভ ফিসফিস করে বলল, দোস্ত, জায়গাটা ভালো লাগছে না। আমি সাহস দেখিয়ে বললাম, এত দূর এসে এখন ভয় পেলে হবে। আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা বাতাস শরীর কাঁপিয়ে দিল। মন্দিরের মাঝখানে একটা পাথরের বেদি, আর তার উপর রাখা সেই মুখোশ, ঠিক ছাবির মতো, কালো লাল ভয়ঙ্কর মুখ, দুটো বিশাল শিং, চোখের জায়গাটা অন্ধকার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছিল মুখোশটা যেন শ্বাস নিচ্ছে। শুভ কাপা গলায় বলল, দোস্ত, এটা আসল না তো? আমি কিছু বললাম না। আমার নিজের শরীরও ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ মন্দিরের বাইরে থেকে কারো ফিসফিস গলা ভেসে এলো, ছুঁয়ো না। আমরা দুজনেই চমকে উঠলাম। চারপাশে তাকালাম, কেউ নেই। শুভ বলল, কে? কোনো উত্তর এলে না। আমি ধীরে ধীরে মুখোশটার দিকে এগোতে লাগলাম। কেন জানি না, মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে। মাথার ভেতর অদ্ভুত শব্দ হচ্ছিল, পরে নাও, পরে নাও, পরে নাও। আমার হাত ধীরে ধীরে মুখোশটার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই শুভ আমার হাত চেপে ধরল। পাগল নাকি? আমি যেন ঘর থেকে ফিরে এলাম। হঠাৎ পুরো মন্দির কেঁপে উঠল। বাইরে প্রচণ্ড বজ্রপাত হল। তারপর মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ডরাম। আমরা দুজনেই ভয়তে পিছিয়ে গেলাম। শুভ দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা নড়ছিল না। ঠিক তখনই অন্ধকারের মধ্যে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো, খিলখিল খিলখিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে আমরা পেছনে তাকালাম। মন্দিরের এক কোণে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো পুরো কালো, আর তার হাতে সেই মুখোশের মতো আরেকটা ছোট মুখোশ। সে ধীরে ধীরে হাসল, তারপর বলল, অনেক দেরি করে ফেলেছ। ছোট মেয়েটার কথাটা শোনার পর আমার আর শুভর শরীর একদম ঠান্ডা হয়ে গেল। মন্দিরের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে, অথচ চারপাশে তাকালে কাউকে দেখা যাচ্ছে না। শুভ কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটা কোনো উত্তর দিল না। সে শুধু দাঁড়িয়েছিল। তার কালো চোখ দুটো অন্ধকারের মধ্যেও অস্বাভাবিকভাবে জ্বলছিল। হঠাৎ মন্দিরের ভেতরের সব মোমবাতি একসঙ্গে নিভে গেল। চারপাশ ডুবে গেল অন্ধকারে। আমি তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশলাইট অন করলাম, আর আলো জ্বলতেই দেখলাম মেয়েটা নেই। এক সেকেন্ড আগেও যেখানে দাঁড়িয়েছিল জায়গাটা ফাঁকা। শুভ ভয় পেয়ে বলল, দোস্ত, এটা ভালো কিছু না, আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমি দরজার দিকে দৌড়ে গেলাম, দুহাতে জোরে ঠেলতে লাগলাম, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে আবার সেই ফিসফিস শব্দ ভেসে এলো, ওকে জাগিও না। আমরা দুজনেই ঘুরে তাকালাম। মন্দিরের ভেতরের অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। এইবার পরিষ্কার বোঝা গেল, একজন বৃদ্ধ, লম্বা সাদা দাড়ি, গায়ে ময়লা ধুতি, হাতে একটা লণ্ঠন, তার চোখে ভয়। ইরে ইরে বলল, তোমরা কেন এসেছ এখানে? আমি শুকনো গলায় বললাম, আমরা ভিডিও বানাতে এসেছিলাম। বৃদ্ধ হঠাৎ রেগে উঠল, ভিডিও? তার গলা মন্দিরের ভেতরে প্রতিধ্বনির মতো বাজল। এটা খেলা নয়। শুভ বলল, আপনি কে? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি হরিপদ, এই গ্রামের শেষ মানুষ যে এখনো বেঁচে আছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। শেষ মানুষ মানে? বৃদ্ধ ধীরে মন্দিরের বেদির দিকে তাকাল। সেই মুখোশটা এখনো সেখানে রাখা। মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে সেটা আমাদের দেখছে। হরিপদ কাঁপা গলায় বলল,
এই মুখোশ পুরো গ্রাম শেষ করে দিয়েছে। হঠাৎ বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। মন্দিরের ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতে লাগল। বৃদ্ধ বলতে শুরু করো, অনেক বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক এসেছিল। তার নাম ছিল ভৈরব আচার্যর। সে বলতো মানুষ নিজের আত্মা বিক্রি করে অমর হতে পারে। গ্রামের মানুষ প্রথমে ওকে পাগল ভাবত, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা শুরু হয়। নাতে মানুষের ঘরের সামনে রক্ত পাওয়া যেত, গরু ছাগল উধাও হয়ে যেত। তারপর একদিন গ্রামের কয়েকটা বাচ্চা হারিয়ে যায়। আমার গলা শুকিয়ে যাচ্ছে। রিপদ বলো, লোকেরা বুঝতে পারে ভৈরব তন্ত্র সাধনা করছে। সে এই মুখোশ বানিয়েছিল, কিন্তু এটা কোনো সাধারণ মুখোশ নয়। এটার ভেতরে বাঁধা আছে একটা অপশক্তি। ঠিক তখনই মন্দিরের কোণ থেকে আবার শিশুর হাসির শব্দ এলো, খিলখিল খিলখিল। শুভ প্রায় চিৎকার করে উঠল, ওটা আবার এসেছে। হঠাৎ মন্দিরের দেয়ালে কালো ছায়া নড়তে শুরু করল, যেন অনেক মানুষ দেয়ালের ভেতর হাঁটছে। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। হরিপদ তাড়াতাড়ি পকেট থেকে একটা লাল সুতো বের করে আমাদের হাতে বেঁধে দিল। যতক্ষণ এটা থাকবে ও পুরোপুরি তোমাদের ছুঁতে পারবে না। আমি কাঁপা গলায় বললাম, ওটা কি? বৃদ্ধ খুব ধীরে বলো, ভৈরবের আত্মা। হঠাৎ মন্দিরের মাঝের মুখোশটা নিজে থেকেই নড়ল। আমরা তিনজনেই স্থির হয়ে গেলাম। মুখোশটার চোখের ভেতর লাল আলো জ্বলে উঠেছে। তারপর খুব ধীরে একটা গলা ভেসে এলো, কে এসেছে? আমার বুকের রক্ত যেন জমে গেল। শুভ পিছিয়ে যেতে গিয়ে পড়ে গেল। হরিপদ চিৎকার করে বললা, ওর দিকে তাকিও না। শুভ মুখোশটার দিকে তাকিয়ে স্থির হয়ে আছে। তার চোখ ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। আমি চিৎকার করলাম, শুভ! সে কোনো উত্তর দিল না। তারপর খুব ধীরে উঠে দাঁড়াল আর হাঁটতে শুরু করল মুখোশটার দিকে। হরিপদ কাঁপা গলায় বলল, ওকে থামাও, নইলে ও শেষ। আমি দৌড়ে গিয়ে শুভকে টেনে ধরলাম, কিন্তু সে অস্বাভাবিক শক্তিশালী হয়ে গেছে। সে ফিসফিস করে বলছিল, ও আমাকে ডাকছে, ও আমাকে বেছে নিয়েছে। আমার বুকের ভেতর আতঙ্ক জমতে লাগল। হঠাৎ পুরো মন্দির কেঁপে উঠল। বাইরে বজ্রপাত হল, আর সেই আলোয় আমি দেখলাম মন্দিরের চারপাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু তারা মানুষ না। তাদের চোখ পুরো কালো, মুখ বিকৃত, শরীর আর্দ্র পোড়া। তারা সবাই একসঙ্গে মন্দিরের দিকে তাকিয়ে আছে। হরিপদ ফিসফিস করে বল, ওরা সবাই মৃত, ভৈরবের শিকার। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেই ছোট মেয়েটা আবার দেখা দিল। সে এবার শুভর সামনে দাঁড়িয়ে, তার হাতে ছোট মুখোশটা। সে মিষ্টি গলায় বলল, পরে নাও। শুভ ধীরে হাত বাড়াল। আমি তাকে আটকাতে গেলাম, কিন্তু হঠাৎ অদৃশ্য একটা শক্তি আমাকে ছিটকে ফেলে দিল। আমার মাথা গিয়ে দেয়ালে ধাক্কা খেল। চোখ ঝাপসা হয়ে গেল। আমি শুধু দেখতে পেলাম শুভ মুখোশটা হাতে তুলে নিয়েছে। হরিপদ চিৎকার করে উঠল, বাবা, দেরি হয়ে গেছে। শুভ মুখোশটা মুখে পড়তেই পুরো মন্দির কেঁপে উঠল। চারপাশে ভয়ঙ্কর চিৎকার শুরু হলো। মনে হচ্ছিল হাজার মানুষ একসঙ্গে কাঁদছে। তারপর শুভ ধীরে মাথা তুলল, আর আমি দেখে জমে গেলাম। মুখোশটার চোখের ভেতর লাল আগুন চলেছে। শুভর শরীর কাঁপছে। তারপর সে এমন একটা গলায় কথা বলল, যেটা শুভর গলা না, গভীর, ভয়ঙ্কর। অবশেষে আমি ফিরে এলাম। হরিপদ কাঁদতে কাঁদতে বলল, ভৈরব। হঠাৎ মন্দিরের ভেতরের সব পাথর ফাটতে শুরু করল। দেয়ালে আগুন জ্বলে উঠছে। আমি বুঝতে পারলাম ভৈরবের আত্মা শুভর শরীর দখল করেছে। শুভ ধীরে আমার দিকে তাকাল। তার চোখের ভেতর এখন শুধু অন্ধকার। সে হাসল। সে হাসি মানুষের না। এবার সবাই মরবে। পরের মুহূর্তেই সে হাত তুলল।
অদৃশ্য শক্তিতে আমি মাটির উপর চিৎকে পড়লাম। আমার বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল। হরিপদ দ্রুত মাটিতে একটা তান্ত্রিক চিহ্ন আঁকতে শুরু করল। সে চিৎকার করে বলল, মুখোশটা ধ্বংস করতে হবে। আমি কষ্ট করে উঠে দাঁড়ালাম। কিভাবে? আগুন। এই মুখোশ আগুনেই শেষ হবে। ঠিক তখনই শুভ, না ভৈরব, ভয়ঙ্কর গলায় হেসে উঠল। তোমরা ভাবছো আমাকে থামাতে পারবে? হঠাৎ মন্দিরের দরজা নিজে থেকেই খুলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে সেই মৃত মানুষগুলো। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকছে। তাদের মুখে একটাই কথা, মুখোশ, মুখোশ। আমার মাথা ঘুরছিল। হরিপদ পকেট থেকে একটা ছোট কেরোসিনের বোতল বের করল। এটাই শেষ সুযোগ। সে বোতলটা আমার হাতে দিল। যাই হোক, মুখোশে আগুন লাগাবে। আমি কাঁপা হাতে বোতলটা নিলাম। ঠিক তখনই শুভ অস্বাভাবিক গতিতে আমার সামনে এসে দাঁড়াল। সে আমার গলা চেপে ধরল। তার শক্তি এত বেশি ছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। সে ফিসফিস করে বলল, তুইও আমার হবে। আমার চোখ অন্ধকার হয়ে আসছে। ঠিক তখনই সেই ছোট মেয়েটা হঠাৎ শুভর সামনে এসে দাঁড়াল। সে কাঁদছিল। থামো। 1 সেকেন্ডের জন্য শুভ থেমে গেল। হরিপদ চিৎকার করে উঠল, এখন। আমি সব শক্তি দিয়ে কেরোসিন মুখোশটার উপর ছুঁড়ে মারলাম। তারপর পাশের মশালটা তুলে আগুন ছুঁড়ে দিলাম। মুহূর্তের মধ্যে মুখোশে আগুন ধরে গেল। আর সঙ্গে সঙ্গে পুরো মন্দির কেঁপে উঠল। শুভ ভয়ঙ্কর চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরোতে লাগল। সেই ধোঁয়ার মধ্যে একটা মুখ দেখা যাচ্ছিল, ভৈরবের মুখ। সে চিৎকার করছিল, না! মন্দিরের দেয়াল ভেঙে পড়তে শুরু করে। চারপাশে আগুন ছড়িয়ে পড়ছে। হরিপদ চিৎকার করে বলল, দৌড়াও! আমি শুভকে টেনে তুলে বাইরে দৌড়ালাম। পেছনে পুরো মন্দির আগুনে জ্বলেছিল। মনে হচ্ছিল পুরো জঙ্গল কাঁপছে। আমরা অনেক দূরে এসে থামলাম। কয়েক সেকেন্ড পর পুরো মন্দির ভেঙে পড়ে গেল। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। ঝড় থেমে গেছে। বাতাসের সেই অদ্ভুত গন্ধটাও আর নেই। শুভ ধীরে চোখ খুলল। তার মুখ স্বাভাবিক। সে দুর্বল গলায় বলল, কি হয়েছিল? আমি কিছু বললাম না, শুধু দূরের আগুনের দিকে তাকিয়ে রইলাম। হরিপদ ধীরে বলল, শেষ হলো। পরদিন সকালে আমরা গ্রাম ছাড়লাম। কিন্তু যাওয়ার আগে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম। চায়ের দোকানের পাশে একটা ছোট ছেলে দাঁড়িয়েছিল। তার হাতে একটা কালো জিনিস। আমি ভালো করে তাকাতেই বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল। একটা ছোট মুখোশ। ছেলেটা ধীরে হাসল। তার চোখ দুটো পুরো কালো। তারপর সে ফিসফিস করে বলল, ও এখনো বেঁচে আছে। সেই রাতের পর আমি আর কখনো ওই গ্রামে ফিরে যাইনি। কিন্তু আজও মাঝরাতে কখনো কখনো ঘুম ভেঙে যায়, আর মনে হয় আমার ঘরের অন্ধকার কোণে কেউ দাঁড়িয়ে আছে, কেউ যে এখনো মুখোশটা পরে আছে। সমাপ্ত। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, কারণ এরকম আরও ভয়ঙ্কর এবং রহস্যময় সত্যি ঘটনা খুব তাড়াতাড়ি আসছে।